শুভ সন্ধ্যা জানাই। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 890তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার 24/11/2024। আজকে আমাদের আলোচনার বিষয় শরিক মায়াজম পর্ব 43 ক্রনিক ডিজিজ বই থেকে আলোচনা করা হচ্ছে। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। সকলের কাছে অনুরোধ থাকবে কেউ অযথা আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। স্যারের আলোচনাগুলো শুনুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। প্রশ্ন থাকলে আপনারা লিখে দিতে পারেন, নাহলে হ্যান্ড রাইজ করবেন, ওখানে একটা সিম্বল আছে, ওটা টিপবেন। আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাই এবং অনেকদিন পর আবার ফিরে আসলাম। তা আজকের যে আলোচনাটা যেটা হবে, মন দিয়ে শুনুন। প্রত্যেকেরই চিকিৎসক জীবনে এটা ভীষণ কাজে লাগবে এবং এটা বহু চিকিৎসকের একটা সমস্যা। কি করব বলে এখন স্বঘোষিত পণ্ডিত এরা অনেকে অনেক পরামর্শ দেয় তাদের চেলাদের, কিন্তু আমরা দেখব হ্যানিম্যান কি বলছেন, এবং হ্যানিম্যান যেটা বলছেন সেই বলাটার পেছনে কারণটাকে বোঝা। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে হ্যানিম্যান হচ্ছে ব্যক্তি, আর কারণটা কিন্তু নীতির মধ্যে পড়বে। ফলে যদি কখনো ব্যক্তির সঙ্গে নীতির সংগত হয়, তাহলে আমরা নীতির পক্ষে যাব। এবং হ্যানিম্যানের এই যে চিন্তা ভাবনাটাকে বোঝা, এইটা হচ্ছে আমাদের কাজ। তিনি কি বললেন, ডান দিকে বসে ভাত খাবে না বাঁ দিকে বসে চুল আঁচড়াবে, এইগুলো কথা নয়। কথাটা হচ্ছে তিনি কেন বলছেন। হোমিওপ্যাথির প্রতিটি ক্ষেত্রে যুক্তি নির্ভর আলোচনা করতে, কারণ এটা লজিকের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। হোমিওপ্যাথি এমন একটা বিজ্ঞান যেখানে লজিককে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। যদিও আজকাল লজিককে বাদ দেওয়ার অপপ্রচেষ্টা চলছে, কিন্তু আমরা হোমিও দর্পণের পক্ষ থেকে আমাদের সাধ্য মতো সেই জায়গাটাকে প্রতিবাদ করছি, বা প্রতিবাদ স্বরূপ আমরা এই আলোচনাটা করছি। দেখুন হ্যানিম্যান কি বলছে, এইটা আমাদের দেখতে হবে। তো হ্যানিম্যান এখানে কি বলছেন, The like may be said concerning the expensive and so-called sorts, as well as concerning the cheap sorts of Chinese tea, which is flutteringly কি করে, eludes the nerve and so secretly and inevitably infest and weaken them, এবং তাদের উইক করে দেয়। সোজা বাংলা কথা হচ্ছে, চাইনিজ টি সম্পর্কে তিনি বলছেন যে চাইনিজ টি এমন একটা বস্তু যেটা কি করে না, আমাদের এমনভাবে আমাদের মোহগ্রস্ত বা আত্মবিস্তৃত করে তোলে যে আমরা ওটা খেলে পরে আমাদের কি হচ্ছে, নার্ভের ইয়েগুলো দুর্বল হয়ে যায়, এবং সেটা খুব স্লো সেক্রেট, মানে খুব গোপনে হয়ে যাচ্ছে। এটা আমরা প্রথম বুঝতে পারছি না, এখন বুঝতে হবে চাইনিজ টি কি। চাইনিজ টি কিন্তু চায়নার দক্ষিণ প্রদেশে চা। তো তখন এই চাইনিজ প্রোডাক্ট যেটা ছিল, সেটা চাইনিজ টি এরও বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম প্রজাতি আছে। তো এখানে যেটা প্রজাতিটা ব্যবহার করছে, ক্যামেলিয়া সাইনেনসিস প্ল্যান্ট, এইখান থেকে তৈরি হচ্ছে। এর ছোট ছোট পাতাগুলো থেকে এটা তৈরি করা হতো চাইনিজ টি। এবং হ্যানিম্যানের বক্তব্য যে চাইনিজ টি অত্যন্ত ক্ষতিকারক। আপনারা দেখবেন বহু পেশেন্ট আছে বলে চা না খেলেই মাথা ধরে, অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে নেশারু, মানে তাদের প্রকৃতপক্ষে নেশা হয়েছে। স্টিমুলেশন, এই যে স্টিমুলেশন, চা তো হচ্ছে স্টিমুলেট করে কিছুটা, যদিও এটা খুব হালকা পানীয় বলা হয়, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকে তো চা তো 20-25 কাপও খায় সারাদিনে। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই চা খেয়ে আপনাদের কাছে আসছে। এবার এই চায়ের যে এফেক্ট, যেটা যে কোনো এফেক্ট বেশি যদি হয়, অতি উত্তম যদি হয়, যেমন ধরুন আমি মনে করলে যে মাংস বা ডিম অত্যন্ত পুষ্টিকর, যদি আপনি বেশি খান তাহলে পুষ্টিকর থাকবে না।
এগুলো বুঝতে হবে। প্রত্যেকটা একটা মাপ আছে, যেমন আমাদের হ্যানিম্যান যেমন চিকিৎসার ক্ষেত্রে ওষুধের মাত্রা বা মাপের ব্যাপারটা তিনি বারবার উল্লেখ করেছেন। প্রত্যেকটা জীবনের প্রতিটি জায়গায় আপনাদের এই মাপহীন হলে পরে আপনারা বিপদে পড়ে যাবেন। এবং এই মাপটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, সেইখানে লজিক্যাল হতে হবে। লজিক্যাল হলে পরে আমরা বুঝতে পারবো দীপেনের জন্য 5টা রুটি, হুম, আর সাগরের জন্য 2টো রুটি। এখন যদি এরকম করি তাহলে বিপদ হয়ে যাবে। আমাকে সাগরের জন্য 5টা রুটি করতে হবে, দীপেনের জন্য 2টো রুটি দিলে চলে যাবে। এই যে ব্যাপারটা, তার মানে কাউকে বঞ্চিত করে না। আমি দীপেনকে কম দিলাম মানে বঞ্চিত করলাম তা নয়, তার প্রয়োজন অনুসারে দেয়া। এই প্রয়োজনটা কিন্তু আপনারা যদি ফুল রেকর্ডিং করেন পেশেন্টের যদি পুরো রেকর্ডিং করে, পেশেন্টটাকে যদি বোঝার চেষ্টা করে, তাহলে এই মাপটা কিন্তু অটোমেটিক আপনাদের ভেতর থেকে আসবে। ঠিক আছে? তাহলে ব্যাপার হচ্ছে অলওয়েজ আমাদের যুক্তিবাদী হতে হবে, যুক্তির দ্বারা আমাদের বুঝতে হবে। এইবার দেখুন, এই যে নার্ভের উইকেন্ডস এর কথাটা বলছে, এখন প্রশ্ন ওঠে যে তাহলে কি হ্যানিম্যান কি চা পান করতে বারণ করেছেন? বর্তমান যুগে বিজ্ঞানীরা কি বোঝে? চা হচ্ছে পাতা থেকে তৈরি হয়, তার মানে ওই তরকারি চা নয়। তরকারি চা মানে বোঝেন তো, তার মধ্যে দুধ দিয়ে, হ্যাঁ, তারপরে গোলমরিচ দিয়ে, এ, লবঙ্গ দিয়ে, অনেক কিছু দিয়ে তরকারি চা করা হয়। এই চা নয়। চা খেতে গেলে আপনাকে লিকারই খেতে হবে, এবং সেটা চায়ের পাতা হতে হবে। চায়ের গুঁড়ো অন্য পাতা মেশানো থাকে, বা গুঁড়ো থেকে তৈরি এক ধরনের গোল গোল আছে, কোম্পানির নাম বলবো না। হ্যাঁ, এই ধরনের চাও আছে, কিন্তু চা হচ্ছে অ্যাকচুয়ালি পাতা চা। তা পাতার মধ্যে ধরুন কিছু তো আমাদের উপকারী বস্তু থাকবেই, যে কোনো পাতার মধ্যে থাকে, সেদিক থেকে এটা উপকারী। এখানে হ্যানিম্যান কি বলছেন যে আমরা কি দিতে পারবো কি পারবো না। তিনি তো বলছেন যে এটা দুর্বল করে দেয় নার্ভাস সিস্টেমকে। এবার দেখুন, এই যে স্টিমুলেশন আমরা বিজ্ঞান জানেন, আপনাকে যদি উত্তেজিত করা হয় তারপর অবসাদ আসবে। আপনাকে যদি অনেকক্ষণ কাজ করানো হয় তারপরে আপনার ক্লান্তি আসবে। কেন আসে? অনেকক্ষণ কাজ করা মানে অ্যাক্টিভ থাকা, তো উত্তেজিত থাকা। তো ফলে এইটা হলে তার পরবর্তী ওটা আসবে। তার এবার ব্যাপার হচ্ছে যে একটা মানুষ যখন সে নেশা করছে, মানে ওই চায়ের কথাই বলছেন, সে যে চা খাচ্ছে, চা তো তাকে স্টিমুলেট করছে, উত্তেজিত করছে। তার ফল কি বিপরীত কি হবে? অবসাদ আসবে। শুধু অবসাদ নয়, এবার সেটা ক্লান্তি হতে পারে, বা তার জন্য মাথা ব্যথা কারো হতে পারে, শরীরটা কেমন আনচান করে। অনেকে বলে কি যে বলবো ডাক্তারবাবু, চাটা ওই সময়টা না খেলে আমার যেন কেমন করে, যেন কিছুই খাওয়া হয়নি, এরকম কথাও পেশেন্ট বলে। তো এই যে পেশেন্টের অনুভূতিগুলো, এগুলো থেকে বোঝা যাচ্ছে সে চায়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কি বলছেন? ইভেন দে ভেরি মেক ইভেন হোয়েন made very weak, and when only a little drunk only once a day, it is never harmless. বলছে যখন তারা সে দুর্বল হয়ে পড়েছে বা সেই ক্ষেত্রে কি বলছে, যে তার দিনের মধ্যে একবার ওই চা পানটা যদি করে সেটা হার্মলেস হবে না। দেখুন, হ্যানিম্যান কোন পর্যায়ের বিজ্ঞানী, তিনি কি বলছেন? আগে বললেন যে ওটা চাইনিজ টি খেলে পরে তার ক্ষতি হবে, অমুক হবে, সেগুলো বুঝিয়ে দিলেন। তারপরে বলছেন যে যারা এরকম দুর্বল হয়ে পড়ে প্রচুর চা খায়, অনেকে যাবে 20-25 কাপ চা খায়, জানেন তো, তাদের চা না খেয়ে থাকতে পারে না, এরকম ব্যাপারটা। সবসময় তার কিছুই চা না হলে খায় না। তো এরকম ব্যক্তি আছে, দেখবে। এবার তাহলে কি হলো যে তাদের ক্ষেত্রে কি বলছেন, যে তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে যদি আমি এরকম করি, ইভেন হোয়েন মেড ভেরি উইক, হোয়েন অল, এবার বলছি এটা আমরা জানছি যে এটা উইক করতে পারে নার্ভকে, তবুও হ্যানিম্যান বলছেন যে অনলি ওয়ান্স, মানে একবার যদি দিনের মধ্যে খায় তাহলে এটা হার্মলেস, এটা কোনো ক্ষতি করবে না। কি ধরনের অবজারভেশন দেখুন, কত কিন অবজারভেশন। আমরা তো দেখতেই পাই না, চোখ আছে অথচ দেখতে পাই না, অন্ধ। এটা বলছে নাইদার উইথ এ ইয়ঙ্গার পার্সন নর উইথ এ ওল্ডার পার্সন। শুধুমাত্র এটা যুবকদের ক্ষেত্রে না, এবং বা বৃদ্ধদের ক্ষেত্রে না, হু হ্যাভ ইউজ ইট সিন্স দ্য চাইল্ডহুড, যারা এই ছোটবেলা থেকে এটাকে খেয়ে অভ্যস্ত, দে মাস্ট বি ইনস্টেড অফ ইউজ সাম
হার্মলেস ওয়ার্ম ড্রিঙ্কস। বলছে যে তাহলে কি হচ্ছে, তারা কি করছে, তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর বিকল্প হিসেবে কিছু হার্মলেস ওয়ার্ম ড্রিঙ্কস আমাকে দিতে হবে, গরম দিতে হবে, গরম বস্তু দিতে হবে। এখন আমরা যদি বলি হরলিক্স দেবো, বোনভিটা দেবো, এইসব বলে তো মহা বিপদ আছে। পেশেন্টরাও বলে আচ্ছা ঠিক আছে চা ছেড়ে দিচ্ছি, এইটা খাবো। এটা তো আরো বেশি হার্মফুল, আরো বেশি হার্মফুল চা ছাড়াও। আমরা কি বলতে পারি, তাকে কি খেতে পারি বলতে পারি, আমরা তাকে বলতে পারি আদা, আদা একটু ইয়ে করে খেতে পারেন, বা গোলমরিচের একটু চা খেতে পারেন। এগুলো কিন্তু অতিরিক্ত খেলে আবার গন্ডগোল হয়ে যাবে। এটা খেতে বলতে পারি আমরা, এটা হার্মলেস, মোরলেস হার্মলেস, কিছু না খাওয়াটা সবচেয়ে ভালো। তারপরে কি বলছে, পেশেন্ট অ্যাকর্ডিং টু মাই এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, আমার এই প্রভূত অভিজ্ঞতা থেকে আমরা কি বলছি, আর অলসো উইলিং টু ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার ফেথফুল অ্যাডভাইসার্স, তাদের বিশ্বাসযোগ্য যারা অ্যাডভাইসার, দ্যাট মানে চিকিৎসকের উপদেশটা তারা যারা মেনে চলবে, এইটা বলতে হবে। দ্য ফিজিশিয়ান ইন হুম দে হ্যাভ কনফিডেন্স, যেসব ফিজিশিয়ানের প্রতি তাদের আস্থা আছে, হোয়েন দিস অ্যাডভাইস ইজ ফর্টিফাইড উইথ রিজনস। এবং তারপরে হ্যানিম্যান কি বলছেন, এই 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 যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা ফর্টিফাইড উইথ রিজন, মানে লজিকের দ্বারা যুক্তিসম্মতভাবে এটাকে সত্য প্রমাণ করতে হবে। তার মানে বোঝা গেছে ব্যাপারটা। এখানে অ্যানিম্যাল লাস্টে কথাটি বেশ চুকুস করে জুড়ে দিলেন। এবার বলুন দেখি, কারো যদি এক কাপ চা, হ্যানিম্যান এখানে বলেছেন এক কাপ চা খেতে পারে হার্মলেস। কেউ যদি বলে যে আমি চা খাই না, বাবা চা খাই না, চা খাই না, বলে কেন গো, না চা খেলে আমার ঘুম আসে না। তাহলে এবার কন্ট্রাডিক্টটা কোথায় হচ্ছে, হ্যানিম্যান তো বলেছেন একবার দিলে হার্মলেস, কিন্তু এই পেশেন্টটা কি বলছে, চা খেলে আমার ঘুম আসে না। কেউ বলে চা খেলে আমার গ্যাস হয়, আমি চা খাই না। তাকে জিজ্ঞেস করি লিকার চা না দুধ চা, কেন জিজ্ঞেস করি, অনেকের দুধে গ্যাস হয়, দুধে গ্যাস হয়। এবার দুধে গ্যাস হলে পরে সে তো যদি দুধ চা খায় তার গ্যাস হবে, কিন্তু লিকার চা খেলে যখন গ্যাস হচ্ছে তখন তাহলে বুঝতে হবে যে এটা তো সত্যি সত্যি টি অ্যাগ্রাভেশন, এটাকে আমাকে ধরে নিতে হবে। তাহলে ব্যাপার হচ্ছে যে আমাকে এইভাবে খুঁটিনাটি জেনে আমাকে করতে, ওই জন্য অ্যানিম্যাল লাস্টে বলেছেন যে যুক্তিবাদী ওটাকে প্রমাণিত করতে হবে, যে সোজা কথা যুক্তির দ্বারা প্রমাণিত করতে হবে যে এটা লাগবে কি লাগবে না। দেখুন হ্যানিম্যান আর কত বলবেন, উনি তো সবই বলছেন, এই করো ওই করো, লাস্টে গিয়ে বলছে যুক্তিবাদী। লাস্টে দেখুন কথাটা দেখুন, এই অ্যানিম্যানের এই কথাটি হচ্ছে বড় কথা, যুক্তিবাদী মন। এই যুক্তিবাদী মন হ্যানিম্যানের, এই যে যুক্তিবাদী কেন এটা বলছেন, কারণ ব্যাপার হচ্ছে যে এটা অন্যপ্যাথির মতো আমরা জেনারেলাইজ করতে পারি না। জেনারেলাইজ মানে কি, অন্যপ্যাথিতে হচ্ছে কি, ধরুন একটা রোগ হয়েছে, তার ওষুধ বা তার পথ্য দেখবেন আপনি, ওদের রোগের ক্ষেত্রে দেখবেন ধরুন কিডনির কিছু টাউটস হলে পরে এত গ্রাম জল খাবেন, এত ml জল খাবেন, এরকম তারা মেপে দেয়, তারা ওরকম মেপে দেয়, তারা ওই রকম তারা মেপে দেয়, বা তারা এরকম বলে, তার বাইরে গেলে পরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। কিন্তু আমরা ওইভাবে মেপে দিতে পারি না, কারণ আমাকে দেখতে হবে যে পেশেন্ট, আমি এই কথাটা যে মানবো না এই কথাও বলছি না, আমাকে দেখতে হবে পেশেন্টের ক্ষেত্রে কতটা জল হলে পরে তার অসুবিধা হচ্ছে না, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এটা খুব কঠিন কাজ নয় বর্তমান যুগে। ধরুন আপনি রিপোর্ট করলে পরে রেজাল্টটা তো পাবেন, তো রেজাল্টটা দেখে তো আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ না এটা বেটারের দিকে আছে, তো বেটারের দিকে গেলে পরে আমি জলের পরিমাণ বাড়াতে পারবো। তো এই যে ব্যাপারটা হচ্ছে, ওরা এই কথাটা বলতে পারবে না কেন, ওরা জানে এই যে ডিজিজটা আছে এটা আমাকে নিয়ন্ত্রণ করতে, আই ওয়াশ করতে হবে, পেশেন্টের আই ওয়াশ করতে হবে। আই ওয়াশ মানে কি, এই ওষুধটা খেলে পরে দেখো রিপোর্টে তুমি ভালো আছো, এই দেখো তুমি ভালো আছো, এই আই ওয়াশটা করতে হবে। এই আই ওয়াশটা করার জন্য আলটিমেটলি কি হবে, সে কি ভালো হয়, ভালো হয় না, নিয়ন্ত্রণ হতে হতে ক্রমশ একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই যে জায়গাটা যেটা, এইটা হচ্ছে চিকিৎসার হচ্ছে ফ্যালাসি, এইটা হচ্ছে চিকিৎসার ফ্যালাসি। এইবার ব্যাপার হচ্ছে যে আমরা কি সব জায়গায় করতে পারছি, করতে পারছি না, আমরা যোগ্য নয় তো, আমরা তো যোগ্যই নয়, আমরা তো এইসব বইগুলো পড়ি না, আমরা লেজুর ভিত্তি করতে ভালোবাসি। এরপরে কি হচ্ছে, এইটুকু হলো। এইবার
আসছি পরের পাড়ায় আসছি, এইটা খুব আরো গুরুত্বপূর্ণ। এটা আপনাদের প্রত্যেক দিনের একটা সমস্যা, আপনারা কি করবেন। কারণ আপনাদের কাছে অনেক নেশা করে যেমন আসে, তেমনি অনেক পেশেন্ট আছে গতকাল পর্যন্ত ওষুধ খেয়ে এসছে, বা কতগুলো রোগ থাকে, যেমন ধরুন থাইরয়েডের প্রবলেম, ধরুন থাইরয়েডের প্রবলেম দিয়ে বলি, থাইরয়েড প্রবলেম, সে তো ওষুধ রেগুলার খাবে, তার রেগুলার ওষুধ বন্ধ করা যাবে কি? অনেকেই বলে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করবো না, খিচুড়ি চিকিৎসা করবো না, এরকম লোকও আছে বলে, করে যখন ঝাড় খায় তখন সোজা হয়ে যায়। তারা সোজা হয় কেন? না, ওই হ্যানিম্যানের এই জায়গাটা তারা ভাবে, তাদের ওই ইগোটা এসে গেছে যে আমি যেটা ভাবছি সেটা ঠিক, ভাবছি হ্যাঁ হোমিওপ্যাথির সঙ্গে কাউকে পাশাপাশি রাখবো না। আরে বাবা, যদি তুমি না রাখো পেশেন্টটা বাঁশ হয়ে যাবে, এমনকি মারা পর্যন্ত যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, অ্যালোপ্যাথি ওষুধ তো আলাদা, হোমিওপ্যাথি ওষুধের তো স্পিয়ার অফ অ্যাকশন আলাদা, দুটো কোয়ালিটি আলাদা, টাইপ আলাদা, তাহলে কি করে কাজ হবে? খুব যুক্তিসঙ্গত কথা। এখানে তাহলে হ্যানিম্যানের বক্তব্যটা কি? বশিরুল, আপনি ইয়েটা করুন, ডাক্তার বশিরুল, আপনি ইয়ে করুন, ভিডিওটা বন্ধ করুন। আচ্ছা, হাসিবুল, হাসিবুল, ও আমি দেখতে পাইনি ভালো করে, যাই হোক। হাসিবুল। আচ্ছা, with respect to limitation in wine, the practitioners can be far more lenient, since with chronic patient it will be hardly ever necessary to all altogether forbid it. বলছে যে যারা এই ওয়াইনের নেশা করে, এই ওয়াইন মানে মদ, এটা আমরা জানি, কিন্তু ওয়াইনে এই মদেরও বিভিন্ন ভ্যারাইটিস আছে, যাকে এখানে ওয়াইন বলছি, ওয়াইন পর্যন্ত থাকি। তা এবার হচ্ছে কি, এই যে মদের এই যারা প্র্যাকটিশনার, আমরা কি দেখতে পাবো যে আমাদের কাছে তো এই মদ খায় এরকম লোক তো আসে আমাদের কাছে। হ্যাঁ, আমাদের চিকিৎসা কি হতে পারে ডাক্তারবাবু? আমরা এরকম খাই বা খেতে আমাদের এরকম অভ্যস্ত আমরা, হুম, তাহলে কি আমরা কি চিকিৎসা কোনো হোমিওপ্যাথি সম্ভব? এইবার ব্যাপার হচ্ছে যে চিকিৎসা সম্ভব কিনা সেটা তার লাইফস্টাইলটা দেখতে হবে, তার অভ্যাস দেখতে হবে, সে কতটা বাধ্য দেখতে হবে, বাধ্য না হলে তাকে চিকিৎসা করা যাবে না। বুঝে নিতে হবে, এই যে আমি কোন কেসটা হাতে নেব, এটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, না হলে কিন্তু বদনাম হবে, এবং বদনামটা আপনার হবে না, হোমিওপ্যাথির হবে। এইবার তাহলে কি হলো, এই যে ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমরা কি করব? এবার বলছে হার্ডলি এভার নেসেসারি টু অল টুগেদার ফরবিড ইট, মানে সবকিছু বন্ধ করে দেওয়ার কথা তিনি হ্যানিম্যান বলছেন না এখানে, তাদের এরকম সবকিছু বন্ধ করে দেওয়া যাবে না। পেশেন্ট হু ফ্রম দেয়ার ইউথ আপ ইট আপ টু ওয়ান্স এ এন্টার, লাইন ক্রস করে গেল, পেশেন্ট হু ফ্রম দেয়ার ইউথ up have been accustomed to plentiful use of pure wine, মানে তারা মানে বহুদিন ধরে আর কি পেশেন্ট যারা অ্যাকাস্টম মানে অভ্যস্ত, যারা রেগুলার মদ খায়, সোজা কথা, পিওর ওয়াইন যারা খায়, হ্যাঁ, ক্যান নট গিভ আপ ইট অ্যাট ওয়ান্স অর এন্টারলি, বলছে এটা ক্যান নট গিভ আপ ওয়ান্স, মানে অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ তাদের এটা বন্ধ করে দেওয়া যাবে না, বা এন্টারলি হঠাৎ টোটালটা বন্ধ করে দেওয়া যাবে না। This is less the old at this the less the older they are, যত ইয়ে হবে। আচ্ছা, এটা এটা পড়ে আসছে, সোজা কথায় হঠাৎ করে বন্ধ করে দেয়া যাবে না। তাহলে এই যে বন্ধ করে দেয়া যাবে না, বন্ধ করলে কি হবে, কি হবে সেটা পরে বলছেন। এইখানে ব্যাপার আছে ওয়াইনের পিওর কথাটা বাদে একটা স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন এই জায়গাটা আমরা একটু পড়ে নিই, নিচে আছে, ইভেন ফর মেন ইন কোয়াইট গুড হেলথ, অনেকের খুব সুন্দর স্বাস্থ্য আছে, ইট ইজ ইমপ্রপার, এটা ঠিক হবে না, উচিত হবে না, ইন মেনি ওয়েস
injurious to drink pure wine as a customary beverage. বিভারেজ মানে তরল পানীয়, মানে আর কি সোজা কথা ওই জল ছাড়া অন্যান্য যে কোনো পানীয়কে বিভারেজ বলা হয়। তাহলে এবার ব্যাপার কি বলছে, কাস্টমারি মানে কাস্টমারি কিরকম ওই প্রথাগতভাবে খায় বা কোনো উৎসবে খায়, এরকম যদি ব্যাপারটা হয় এরকম খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পিওর যে ওয়াইনটা যেটা এটা খাওয়া যাবে না। এমনকি তার হেলথ যদি ভালোও থাকে, পেশেন্ট কিন্তু আপনাকে বলে ডাক্তার ঠিক আছে আমি না ছেড়ে দেবো, কিন্তু ধরুন এই পুজো পার্বণ আসলো কি ধরুন কোনো বিয়ে বাড়ি টাড়ি হলো তখন কি একটু একটু চলতে পারে, বলে আপনাকে? আমি খেয়াল করে দেখুন আপনারা, পেশেন্ট বলে কিন্তু। এইবার ব্যাপারটা হচ্ছে আপনি পেশেন্টটা হাতছাড়া হওয়ার ভয়ে যদি বলেন যে হ্যাঁ আমি দেবো আও, তাহলে কিন্তু মুশকিল আছে। হ্যান্ডিম্যানের এখানে বক্তব্যটা কি না, এদের ক্ষেত্রেও কিন্তু ইনজিউরিয়াস মেনি ওয়েস, বিভিন্নভাবে ইনজিউরিয়াস। আমরা কি বলি, ও একটু খেলে কি হবে, ও কিছু হবে না, হ্যাঁ খেতে পারেন একটু একটু। আমার আমার অভিজ্ঞতা খুব তিক্ত, মদ খেলেই সে কদিন পরে আমার কাছে আসতে হয়। কেন আসতে হয়? তার সমস্যা শুরু হয়ে যায়। আমি দেখছি তো, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখছি। এবার ধরা পড়ে যায় তখন বকাবকি করি, এবং অনেকেই মাত্রা রাখতে পারে না। এইবার ব্যাপার হচ্ছে যেখানে ইনহ্যাবিটেবল আর্চিং আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটাও কিন্তু হ্যানিম্যান নির্দেশনা দিয়েছেন। আর কত করবেন হ্যানিম্যান, একটু মাথা টাথা আমাদের খাটাতে হবে রে ভাই, কত আর করবেন তিনি, একা একটা মানুষ। তারপর কি বলছে, মোরালিটি অনলি পারমিটস ইট ইউজ দ্য স্মল কোয়ান্টিটিস অ্যাজ ফেস্টিভ অকেশন। এবার বলছি কি ফেস্টিভ অকেশনে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, এই কথাটা হ্যানিম্যান বলছে। তাহলে ওয়াইনটা চলবে না, তার মানে ওই মদের মধ্যে কোন গ্রুপেরই এটা চলতে পারে, একটু তো চলতে পারে ফেস্টিভ ইয়েতে, সেটা কিন্তু বুঝতে হবে। এবং তারপরে তিনি কি বলছেন, এই ইউথ ক্যান নট কিপ, আচ্ছা ওটা পরে আসছে। এবার ব্যাপার হচ্ছে এই যে ফেস্টিভ, তার মানে কি কোনো উৎসবে ইয়েতে তুমি একটু একটু খেতে পারো, অকেশনাল খেতে পারো, কিরকম, অনলি পারমিটস ইটস ইউজ ইন স্মল কোয়ান্টিটিস। এই স্মল কোয়ান্টিটিস যেটা আছে এখানেও কিন্তু, এটা পরবর্তীকালে ওখানে পড়লে বুঝতে পারবেন, কিছু কিছু ক্ষেত্র আছে এরকম। সেক্ষেত্রে তখন আমি তাদের বলি যে ঠিক আছে আপনি হাফ জল মিশিয়ে খাবেন। ওটা ডাক্তারবাবু তাতেই স্যালুট, ওটা আমাকে ওখানে অসুবিধা আছে না খেলে, ঠিক আছে আমি হাফই খাবো, কোনো অসুবিধা নেই আমার, পারলে একটু বেশি জল মেশাবো। পেশেন্টের সঙ্গে আন্তরিক ব্যবহার করলে সে আপনার কথা শুনবে। এইবার ধাক্কা খেলে সে কিন্তু আর করবে না। আর এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের, তারপর কি হ্যানিম্যান বলছে কি খুব কড়া হওয়ার প্রশ্ন নেই, নীতিগতভাবে আমার অবস্থানটা ঠিক আছে তাকে বোঝাবো, সব ক্ষেত্রে কড়া হতে গিয়ে এমন কিছু করব না যে পেশেন্টের ক্ষতি হয়ে যায়, এটা আমাদের ভাবতে হবে। তার মানে কি এই যে জাজমেন্টটা পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, এটা যদি আপনার নলেজ না থাকে আপনি তো উল্টোপাল্টা করবেন। তবে বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথির দায়িত্বে, হোমিওপ্যাথি ডাক্তারদের মানে ব্যাপারটা হচ্ছে যে এই মাত্রা নির্ধারণ করা, শুধু ওষুধের মাত্রা নির্ধারণ করা না, এই যে অ্যালকোহল ফলে এর মাত্রা নির্ধারণ করাও তো মহা মুশকিল। আমরা তার অ্যালকোহল খাই না, ফলে বুঝতেই পারছেন যে এই জায়গাটা বড় কঠিন জায়গা, যে কতটুকু করলে পেশেন্টের ক্ষতি হবে না, কতটুকু করলে হোমিওপ্যাথি ওষুধের অসুবিধা হবে না, পেশেন্টটা আরোগ্যের পথে যাবে, এগুলো একটু দেখতে হবে। এই ক্ষেত্রে যেটা বেশি দেখা দরকার আমি মনে করি, সে তার মেন্টাল স্ট্যাটাসটা, ওইটা ছাড়া তার মেন্টাল অবস্থাটা কি। এইটা যদি খুব মারাত্মক ডিপ্রেশন বা মারাত্মক যদি তার অসুবিধা ইয়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওরকম অল্প অ্যালাউ করতে হবে, আদারওয়াইজ নট, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তারপর কি বলছে, অ্যান ইয়াং ক্যান নট কিপ হিজ সেক্সুয়াল ডিজায়ার, একজন যুবক তার সেক্সুয়াল ডিজায়ারটাকে কি করে, কন্ট্রোল করতে পারে না, আন্ডার কন্ট্রোল আপ টু হিজ ম্যারেজ, তার বিবাহের আগে পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে না, এবং আনলেস হি অলটুগেদার অ্যাভয়েডস বাঙ্কুয়েটস, এবং বাঙ্কুয়েটস বলতে যেখানে আর কি মেলামেশা করেছে ইয়ে, মানে আর কি সোশ্যাল ইয়ে যেগুলো, বাঙ্কুয়েট মানে আমাদের হোটেলেও বাঙ্কুয়েট থাকে বটে, সেটা সেই অর্থে এখানে বলেননি অ্যানিম্যান, যেখানে নারী মেয়েদের সঙ্গে মেশামেশি করা যেতে পারে, এইরকম ক্ষেত্রগুলো, এই জায়গাগুলো সে গেলে পরে সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল করতে না পারলে সে কি করবে, গন্ডগোল করবে সেক্সের ক্ষেত্রে,
তার ফলে কি আসবে? গনোরিয়া এবং স্যাঙ্কার বলতে সিফিলিটিক স্যাঙ্কারের কথা বলেছে। আর ডিউ টু সাচ এক্সেস, এই যে তার মেন্টাল ইয়েটা সে পারছে না, সে কন্ট্রোল করতে পারছে না, এই কন্ট্রোল না করতে পারলে তার এইগুলো আসবে। কেন আসবে? সে যাবে তো গন্ডগোলের জায়গায় যাবে তো। তবে এই জায়গাটা কিন্তু হ্যানিম্যান সতর্ক করে দিলেন। তারপরে এবার চলে আসি মূল জায়গায়। ডক্টর পাতার নাম্বারটা বলুন একটু। 110। 110, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন বইয়ের বিভিন্ন পাতা আছে, হ্যাঁ? বিভিন্ন বইয়ের বিভিন্ন পাতা। আমি যে বইটা রয়েছে এটা হচ্ছে 188 পাতায়, আর ওর অমলটা 110 পাতায়। আসলে সব বইয়ের একই পাতা। আমারটা হ্যাঁ। বড়। আর তোমার দীপেনে তোমার কত পাতা? 127 স্যার। এবার মরবে রে খুঁজে। আচ্ছা, জ্বালা। আমি তো টেক্সট করে দিয়েছি স্যার, এইগুলো তো টেক্সট করে টেক্সট করে দিয়েছি। দিয়েছে, টেক্সটটা দেখে নিন। মেসেজটা দেখুন, পারবেন। ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে কি বলছে? টু ডু সো উড প্রডিউস এ সাডেন সিঙ্কিং, এবং যদি আমরা হঠাৎ করে এরকম বন্ধ করে দেই তাতে কি হবে? টু ডু সো উড প্রডিউস এ সাডেন সিঙ্কিং অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড অবস্ট্রাকশন টু দ্য কিওর অ্যান্ড মাইট ইভেন এন্ডেঞ্জার দেয়ার লাইফ। কি কথাটা বলছে দেখুন, যদি আমরা এরকম করে থাকি, হ্যাঁ, তাহলে কি হবে না? সাডেন সিঙ্কিং অফ দ্য স্ট্রেংথ, তার শরীরের শক্তি হঠাৎ করে তার কমে যাবে, এবং এই এই হচ্ছে ঘটনা, কমে যাবে, তার দুর্বল হয়ে পড়বে। তারপর কি বলছে? অবস্ট্রাকশন টু কিওর, আরোগ্যের পথে বাধা দেবে। দেখুন, মদ তো আমাদের আরোগ্যের পথে বাধা দেবে, কিন্তু হঠাৎ বন্ধ করে দিলে সেখানেও বাধা দেবে। তারপর কি বলছে? সাডেন সিঙ্কিং অফ দেয়ার স্ট্রেংথ অ্যান্ড অবস্ট্রাকশন, সরি টু দেয়ার কিওরে বাধা দেবে, আর মাইট ইভেন এন্ডেঞ্জার দেয়ার লাইফ, এবং তাদের জীবনকেও বিপদে ফেলতে পারে। এই যে আমরা নেশাগুলো করি মদের গ্রুপে, যে এগুলো কিন্তু এগুলো মোরলেস কিন্তু নার্কোটিক বলা হয় এগুলোকে। এবং আমরা এই যে বিষদৃশ্য ওষুধ, যেটা বিশেষ করে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের যে মেডিসিনগুলো, এগুলোকে কিন্তু আমরা নার্কোটিক হিসেবেই ধরি। কারণ যেমন মদ যেমন প্রতিদিন খেতে হয়, তেমনি এদের এই রোগে কিন্তু ওষুধ প্রতিদিনই খেতে হয়। একদিন বন্ধ করলে, দুদিন বন্ধ করলে আবার দাঁড়িয়ে পড়ে। তার ফলে ব্যাপারটা হচ্ছে এই যে এটা নেশার মতো, না খেলে আমরা উপায় নেই, না খেলে আপনার সিস্টেম চলবে না। এবং ডে বাই ডে ওষুধের পরিমাণ, নেশার পরিমাণ যেমন বাড়ে, তেমনি ডে বাই ডে ওষুধের পরিমাণও বাড়ে, একই সিস্টেম। আমি এইটা আলোচনা করলাম এই কারণে, কারণ আপনাদের কাছে এরকম আসে তো পেশেন্ট, সুগারের পেশেন্ট আসে, থাইরয়েডের পেশেন্ট আসে, এবং এই ক্ষেত্রগুলো যখন হাতে নেবেন তখন একটা খুব বলে দিই আপনাদের, সেখানে হচ্ছে তার এক্সাইটিং কজ, মেনটেনিং কজ ভালো করে জানতে হবে। তাকে বলতে হবে, আমি যেমন জিজ্ঞেস করি, ঘরে কতটা শান্তি, কতটা অশান্তি। যদি বলে চরম অশান্তি, বাবা আমি তোমাকে কিছু করতে পারবো, তুই অন্য ব্যবস্থা কর, আমি তাকে হাতে নেই না। কিন্তু যদি চরম অশান্তি না থাকে, তাহলে সেই পেশেন্টটা হাতে নেই। এবার তখন বলি, তুমি কি আমার কথা শুনে চলতে পারবে? যদি চলতে পারো তাহলে আমি তোমার জন্য চেষ্টা করতে পারি। আমার আন্ডারে বহু থাইরয়েডের পেশেন্ট আছে। রিসেন্ট একটা পেশেন্ট ছিল, ওটা 125 mg করে খেত, বাচ্চা মেয়ে, 21-22 বছর মেয়ে। এই কয়েকদিন আগে আমাকে মেসেজ পাঠিয়েছে, তার থাইরয়েড প্রোফাইল টোটালটা নর্মাল এসে গেছে। এখন তার কি হচ্ছে, 75 mg করে সে খাচ্ছে, 3 বছর হয়ে গেছে। 75 mg করে খাচ্ছে, সপ্তাহে 2 দিন বন্ধ ছিল। এবার ওষুধ শেষ হলে আসবে বলে আমি ওকে 3 দিন বন্ধ করবো, তার মানে অল্টারনেট ডে দেবো। এই দিতে দিতে আস্তে আস্তে ওটা অ্যাবলিস্ট হয়ে যাবে, আমি আশা করছি হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে কি এইরকম ভাবে কিন্তু আমরা বহু কেস করেছি, সুগারের ক্ষেত্রেও করেছি। যে পেশেন্ট বাধ্য, সুগারের পেশেন্ট যদি কুঁড়ে হয়, ঘরে বসে থাকে, তাকে ওষুধ দিয়ে কি করবেন? তার আগে হ্যাবিটটা জানতে হবে, কাকে চিকিৎসা করছেন, কাকে চিকিৎসা করছেন। এবার যদি বলে সে সে যদি হাঁটা চলার উপযুক্ত নয়, হাঁটতে পারে না, তাকে আমি সুগারের চিকিৎসা করে কি করবেন? সুবিধা করতে পারবেন না কিছু। এগুলো বাস্তব অভিজ্ঞতা, যার জন্যই বলছি ওরম নেবেন না। আপনি বুঝে নেবেন যে কোন পেশেন্টটা নিতে হবে, কোনটা নেওয়া যাবে না, এই জায়গাটা আপনাকে একটু ভাবতে হবে। আর এই অশান্তি শান্তির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা 5 নম্বর অ্যাপোরিজমটা ভালো করে একবার দেখুন অ্যানিমেলের।
সেখানে ফ্যামিলি রিলেশন গুলো বলেছে, শুধু তাই নয়, সেই ফ্যামিলি রিলেশনের মধ্যে ইন্টারাকশন, পরস্পরের মধ্যে ইন্টারাকশনটা কিরকম হচ্ছে, সেখানে তার গুরুত্ব কতটা ফ্যামিলির মধ্যে, এটাও দেখতে হবে। এই সবকিছু যদি ওই জায়গাগুলো গন্ডগোল থাকে, ওখানে তো মেনটেনিং কস্ট থাকবে। মেনটেনিং কস্ট থাকলে আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। এবং হ্যানিম্যান এই জায়গাটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সাইটিং কস্ট হচ্ছে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে, আর বিশেষ ক্রনিকের ক্ষেত্রে সেটা মেনটেনিং কস্টটাকে যতটা সম্ভব দূর করা যেতে পারে। এই মেনটেনিং কস্ট বোঝাতে হবে, এবং মেনটেনিং কস্টের কোনো ধরা বাঁধা নিয়ম কিছু নেই। আজকেই আমি একটা পেশেন্ট দেখেছি, সোরাইসিসের পেশেন্ট, অলরেডি তারা ডিক্লেয়ার করে দিচ্ছে আমাদের কিছু করার নেই, গোটা গায়ে ভর্তি না হলেও 60 থেকে 70% তার ভর্তি হয়ে গেছে। তা এই যে ভদ্রমহিলা, যেটা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, যাই হোক, তার অনেক কিছু ঘটনা আছে, এবং তাকে আমি কি বললাম, এনকারেজ করলাম কোথায় না, তাকে আমি বললাম যে আপনি ভালো ছবি আঁকতে পারে, ভালো গান গায়, হ্যাঁ, বিভিন্ন রকম ওই আর্টিস্টিক কাজগুলো করতে পারে, হ্যাঁ, কবিতা লিখতো, সব আঁকেতে লিখতো, ইয়ে করতো, এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি বললাম, আমি তাকে বোঝালাম, এখন সংসারে অশান্তিটা অনেকটা কমেছে, ছিল না তা নয়। এই যে পেশেন্টটা যেটা আছে, এর হিস্ট্রিটা নিয়ে কি দেখা গেল, তার বাবা মা চরম অশান্তি। তার বাবা অত্যন্ত সন্দেহবাতিক ছিল, কারণ তার মা হচ্ছে অত্যন্ত সুন্দরী, কিন্তু তার মা ওইরকম নয়। সারাটা জীবন কিন্তু বাবা মায়ের এই দ্বন্দ্ব চলেছে। তারা বুঝতে পারছেন কোন পরিবেশে সে জন্মেছে। হাইপার সেন্সিটিভ পেশেন্ট, টু মাচ হাইপার সেন্সিটিভ। তো এই যে পেশেন্টটা যেটা এখন আমার কাছে এসছে, আমাদের কাছে কখন আসে? যখন সব ফেল, যার নাই কোনো গতি, সে করে হোমিওপ্যাথি। এইটাই তো হওয়া উচিত। এবার সে আমার কাছে এসছে, তাহলে প্রশ্নটা কোথায় হচ্ছে যে তাকে আমি কি বললাম, এই যে কি করে অ্যাডভাইস দেবো পেশেন্টটাকে তৈরি করার জন্য। তাকে আমি বললাম যে না, আমরা যে আপনার এই কবিতা লিখুন, ইয়ে করুন। ও খাতায় লিখে রাখে, ও আর ভালো লাগে না, ইয়ে করে না। বলে আমার ছেলে কি করে? না, ছেলে কিন্তু একটা জিনিস আমার মতন কিছুটা ইমোশন পেয়েছে, ও কিন্তু ধাঁধা খুব ভালো বানাতে পারে। আপনি এক কাজ করুন, ছেলের ধাঁধাগুলো আপনি দিন। তখন তার বোন বলছে, কেন রে দিন? ডাক্তারবাবু বলছে তুই কর না, করলে তোর ক্ষতি কি আছে? তাকে বললাম যে গান অন্তত আধ ঘন্টা আপনি গাইবেন, আপনি যখন ভালো গাইতে পারেন গাইবেন। না, বিভিন্ন কারণে বসতে ইচ্ছা করে না, অমুক তমুক ইত্যাদি অনেক কিছু সে বলছে। কেন গাইবেন কথাটা বললাম কেন? এখানেও হ্যানিম্যানের কথা, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। এই যে আপনারা এখানে আছেন, আপনার মনোযোগ নিয়ে শুনতে এসছেন, এইটা এক ধরনের ব্যাপার। পরে ভিডিওটা শোনা, দুটোর মধ্যে এক নয়। তখন এই মনোসংযোগটা থাকে না, মনোসংযোগের পার্থক্য হয়। তার ফলে ব্যাপার হচ্ছে পেশেন্টকে অ্যাকর্ডিং টু পেশেন্ট তাকে বলতে হবে। এইগুলো কেন বলতে হবে? কারণ ওইগুলো সে ছিল, বন্ধ হয়ে গেছে। দ্যাট ইজ সাপ্রেশন অফ ইমোশন। এবং এই রিসেন্ট একটা পেশেন্ট, স্কিন ডিজিজ একটা পেশেন্ট, তাকে ওই ওষুধ 0-10 দেয়া ছিল, সে 3টের বেশি ডোজ খেতে পারে। সিভিয়ার অ্যাগ্রাভেশন হচ্ছে প্রায় 5-6 মাস আগে, সিভিয়ার অ্যাগ্রাভেশন হয়েছে, কিন্তু সে বোঝে বলে চুপ করে বসেছিল। সে এবার আমার কাছে যখন আসলো গত সপ্তাহে, সে বলছে 3-15 ধরে আমি বেশ ভালো অনুভব করছি। কি ব্যাপার? সে কবিতা লিখতে শুরু করেছে। আগে তো লিখতো, কবিতা লিখতে শুরু করেছে, গান শুনতে শুরু করেছে, এগুলো সব বন্ধ হয়ে গেছিল। নিজে শুনছে, বলে আমি খুব ভালো আছি, আমাকে বলছে। বলে ভালো আছি বলে আর কি করে ওষুধ দেবো? এই যে এখানে একটা বার্তা, আমি 3টে ডোজের পর তাকে 5 মাসের উপর আমি কোনো ওষুধ দিতে পারলাম না বা খেলো না। তার জ্বর হলেও সে খায় না, অ্যাকুট কিছু হলে খায় না, কিচ্ছু খায় না, সে চুপ করে পড়ে থাকে। এত সে হোমিওপ্যাথি ভক্ত। তো ফলে দেখা গেল কি, তাহলে এই যে পেশেন্টটার ইম্প্রুভমেন্ট আছে, এখানে কি হচ্ছে? 1 নম্বর হচ্ছে ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার, যেটা চাপা পড়ে গেছিল সেটা ফেরত আসছে। আরেকটা দিক হচ্ছে কি, যে এই যে পেশেন্টটা এই যে এগুলো লিখতে শুরু করছে বা এগুলো ভালো লাগতে শুরু করছে, দ্যাট ইজ এলিমিনেটিং প্রসেস অফ সোরা। কারণ কি, যারা এই যে কবিতা লিখে, গান ইয়ে করে, দে আর মোস্ট সেন্সিটিভ। সেন্সিটাইজিং মায়াজম হচ্ছে সোরা। তাহলে এরকম যদি আপনারা দেখেন, ধরুন আপনি একটা ওষুধ দিয়েছেন, কোনো উন্নতি বুঝতে পারছেন না, এইবার দেখতে পেলেন যে সে, তার বাড়ির লোক বলছে, আজকাল গুনগুন করে একটু গান গাইছে, কদিন ধরে দেখছি। হ্যাঁ, আগে অনেকদিন আগেতে গান টান গাইতো, এখন আবার গাইছে। এই যে গুনগুন করে গান গাইছে, দ্যাট ইজ অলসো এলিমিনেটিং প্রসেস। দেখবেন গান গাইলে আনন্দ হয় কেন? এটা তো ওয়ান কাইন্ড অফ এলিমিনেটিং প্রসেস। গান গাইলে আনন্দ হয় কেন? আনন্দ হয়, গান গাইলে ভালো লাগে, ভালো লাগলে কি হয়? আনন্দ হয়, আরাম হয়, মনের আনন্দ হয়। তাহলে বোঝা গেছে এই যে এইগুলো আপনি কোথায় পাবেন যদি হোমিওপ্যাথি ফিলোসফিটা না বোঝেন? সবই কি মনীষীরা বলে দিয়ে যাবেন? আপনি দেখছেন না? আপনি বিচার করবেন না?
আমাদের হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য কি, আপনি নিজস্ব অবজারভেশন তৈরি করুন, কারণ নকল করার দরকার নেই। যেহেতু পৃথিবীতে কোনোটাই সদৃশ নয়, এক নয়, তা আপনি বা এক হবেন কেন? আপনি আপনার মতন করুন, লজিক্যালি করুন। তাহলে এই জায়গাটা তাহলে বোঝা গেল যে আমরা, তাহলে ব্যাপার হচ্ছে কি, এই হঠাৎ করে তাকে কিন্তু ছাড়বো না। এটা আপনাদের অনেকেরই সমস্যা, আমি জায়গাটা বলতে পারলাম। এবং অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে এখানেও ধরুন 2-3টে ওষুধ খায়। এইবার ব্যাপার হচ্ছে যে আপনি কি করবেন, তখনও ছাড়াবার নিয়ম আছে। দেখতে হবে কোন রোগটা বেশি ডেঞ্জার, তার ওষুধটা কতদিন ধরে সে খাচ্ছে। আর যদি আরো ভালো হয়, ওষুধের কোয়ালিটিটা সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, এই দেখুন, তাহলে অন্য প্যাথির সম্বন্ধে কিছু নলেজ আমাদের দরকার। সেটা যদি থাকে, তাহলে এবার আস্তে 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 ছাড়াতে, ডে বাই ডে এরকম ছাড়াতে হবে, ছাড়াতে আস্তে 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 ইমপ্রুভ হবে। এখানে ওই দেখতে হবে কতদিন ধরে সে খাচ্ছে, 1 নাম্বার। কোন রোগটা বেশি ডেঞ্জারাস তার শরীরের পক্ষে, সেই জায়গাটাগুলো পরে হাত দেবেন। এইভাবে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। তাহলে বোঝা গেছে যে এই ওষুধগুলো রেখেও হোমিওপ্যাথিক ওষুধ আমরা দিতে পারি এবং দেয়া যায়। আরেকটা আমার যেটা এখন আমি 100% শিওর নয়, তবু আমার যেন মনে হয় এইরকম কেসগুলোতে 50 মিলিসিমাল ইউজ করাটা খুব সুবিধে। সেক্ষেত্রে আমরা রিপিটেশনের সুযোগটা বেশি পাই। এটা আমার আরো দেখতে হবে, আমাকে আরো কিছু দেখতে হবে, দেখে কনফার্ম হতে হবে। আবার কতগুলো ক্ষেত্র আছে, কোনো পেশেন্টের ক্ষেত্রে 50 মিলিসিমাল খুব গুরুত্বপূর্ণ, কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে সেন্টিসিমাল গুরুত্বপূর্ণ। এগুলো জেন কাঞ্জিলাল, সরি ভুল বললাম, আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল একটা বই আছে, জেন কাঞ্জিলালের উপর লিখেছে, সেইখানে দেখবেন একটু ডিটেলস তিনি আলোচনা করেছেন, পারলে সংগ্রহ করে নেবেন। তারপর কি হচ্ছে, এবার কি হ্যানিম্যান কি বলছেন, বাট দে উইল বি স্যাটিসফাইড টু ড্রিঙ্ক it during the first week mixed with equal parts of the water. ওই তারা খুব স্যাটিসফাইড হবে, তারা খুব খুশি হবে যে ডাক্তারবাবু তাকে প্রথম সপ্তাহটা কি বলছেন, ইকুয়াল পার্টস অফ। তার মানে কি, যদি 1 কাপ জল হয় 1 কাপ মদ হবে, এইভাবে মিশিয়ে তাকে দিতে বলে। এখানে হ্যানিম্যান বলেছেন ফার্স্ট উইক সবসময় হয় না, পেশেন্টের আর্জিংটা বুঝতে হয়। ফার্স্ট উইক হয়, অনেক সময় আমি বলি যে তুমি এইভাবে 2 সপ্তাহ এরমভাবে করো, এই মিশিয়ে করো। হাফ করলে তো টেস্টই পাবো না ডাক্তার। এখানে হ্যানিম্যান হাফ বলেছেন বলে আমাকে হাফই করতে হবে এরকম ব্যাপারটা নয়, পেশেন্টটাকে আগে বাগে আনুন। আমি কিন্তু এরকম সবসময় হাফ করি তা না। যারা প্রচন্ড নেশাখোর তাদের আমি বলি, বাবা তুমি এক কাজ করবে, 3 ভাগ অ্যালকোহল থাকবে, 1 ভাগ তুমি করবে, এইভাবে তুমি 3-15 খাও, খাওয়ার পর তুমি আবার এসো, দেখবো কেমন আছে। এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট দেখছি যে আমি বলছি এবার তাহলে একটু জলটা পড়ে, না ডাক্তারবাবু আর 1টা সপ্তাহ খেতে দেন। ঠিক আছে 1 সপ্তাহ খাও, তো 2 সপ্তাহ খেতে দেবো। এই যে পেশেন্টের সঙ্গে মানসিক সম্পর্কটা তৈরি করা, হ্যাঁ 2 সপ্তাহ খাও, কি হবে 2 সপ্তাহ, 1 সপ্তাহ বেশি গেলে কিচ্ছু হবে না। তারপরে সে বলে এবার একটু কমাও, সে কমাবে। কিন্তু ওই পেশেন্টকে মানে করা কি জানতো, ছিপে কোনোদিন চিংড়ি মাছ ধরেছেন? যারা ধরার অভিজ্ঞতা আছে তারা জানেন। আমরা এমনি যে পুকুরে মাছ ধরি, যেই ফতনাটা ডুবে যায় খ্যাঁচ মেরে দেবে, মাছ উঠে চলে আসবে। কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে খ্যাঁচ মারলে না, মাছটা ছেড়ে দেবে, বেরিয়ে চলে যাবে। চিংড়ি মাছের ক্ষেত্রে কি করতে হয়, যখন টানবে, যখন আস্তে 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 ছিপটাকে তুলতে হয়, খুব সাবধানে, যেন নড়ছে না এরকম একটা ব্যাপার। এরকম করলে আস্তে আস্তে কি হয়, চিংড়ি মাছটা ওটাকে ছেড়ে বেরিয়ে যায় না, ধরে থাকে দাঁড়াবে ইয়েগুলোতে, তার ওই হাত পা দিয়ে। আবার আস্তে আস্তে, তারপর দেখা আস্তে আস্তে জলের উপর উঠে গেছে, তখন আস্তে আস্তে হলে পর তাড়াহুড়ো করলে হবে না, ধীরে 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 নিয়ে এসে পাড়ে ফেলে দিলাম, চিংড়ি মাছ ধরা হয়ে গেল। এই হচ্ছে ব্যাপারটা। ছিপ দিয়ে চিংড়ি মাছ ধরা যায় নদীতে, এরকম আমরা দেখেছি বা আমি নিজেও করেছি এককালে। তো ফলে এই যে আস্তে 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 তাকে পরিবর্তন করা, খুব আন্তরিক ব্যবহার করতে হবে। বকাঝকা বেশি করলে কিন্তু সে পরিবর্তন হবে না। তাহলে এইটা করতে হবে এবং তার বাড়ির লোককে সহানুভূতির সঙ্গে তাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস দরকার, যারা এই মদ টদগুলো এইসব করে, যারা এরকম ড্রিঙ্কার যাতে, তাদের ক্ষেত্রে ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হয়। বিশেষ করে তাদের হচ্ছে পুষ্টিকর খাদ্য এবং ফল টলগুলো প্রচুর পরিমাণে খাওয়ার অ্যাডভাইস করতে হয়। এবং যদি ড্রাই ফ্রুটস গুলো হয়, সেগুলো একটু ভিজিয়ে খাওয়া, ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু তাদের করতে হবে। কারণ ব্যাপার হচ্ছে, যেই আস্তে আস্তে উইথড্র করলে শরীরে অসুবিধা তো অল্প অল্প হতে শুরু করবে।
এবং এইভাবে ধীরে 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 উইথড্র করলে তার সঙ্গে ওষুধের যদি আমাদের এটা ঠিক থাকে, সঠিক নির্বাচন থাকে, তাহলে কিন্তু পেশেন্ট আস্তে আস্তে দেখবেন হবে। মদ খাওয়াটা এটাও তো একটা অসুস্থতা, ইট ইজ অলসো সিকনেস। সুস্থ লোক মদ খাবে কেন? স্টিমুলেশন তো তার দরকার নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে ধীরে 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 সে কিন্তু ওটা ছাড়বে এবং তাকে উৎসাহিত করতে হবে। তাহলে এইভাবে আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক তাকে ব্যবস্থা করতে পারবো। পেশেন্টের সঙ্গে গা জোয়ারি নয়, জেদ নয়। পেশেন্টকে বল, পেশেন্ট তো অসুস্থ, অসুস্থ মানুষের প্রতি করুণা দৃষ্টি, কথাই তো হ্যানিম্যান বলেছে। তারপর কি হলো, এটা হচ্ছে প্রথম সপ্তাহে হলো এটা বললেন। তার মানে হ্যানিম্যান যেটা বলেছে সেটা প্রথমে করুন, যদি সে পেশেন্টের অবস্থা বুঝে। ওই থার্ড বললাম, তারপরে বললাম যে হাফ করো, হাফ করো বললো, তার বউ বলছে হাফ করেনি তো, আগে থেকে একটু কমে গেছে। বলছে কি হাফ করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি। ওর বউ তখন বলছে না না ডাক্তার বাবু, আগের থেকে আমি তো দেই, আমি তো এইগুলো খরচা করি, কি তার বউকে ইনভলভ করি, বা মেয়ে থাকলে তাকে ইনভলভ করি। হ্যাঁ, ওই বাড়িতে নিয়ে এসে খাবে, বাইরে খেলে সে ওরকম করবে না। সে বাড়িতে নিয়ে এসে খাবে। বউকে আমি বলে দিচ্ছি যে বৌমা তুমি এটা করবে, কি মা এটা তুমি করবে। বলে ঠিক আছে ডাক্তারবাবু আমি করবো। এবার সে বলছে না আর একটু আমি ঠিক আছে করবো, এটা 2 সপ্তাহ বকাবকি করো না। ওই ডাক্তারবাবু আমি কথা দিচ্ছি আমি ছেড়ে দেবো, আমি কথা দিচ্ছি ছেড়ে দেবো, সে বলছে কিন্তু। এবং যত দেখবেন ওষুধটা সঠিক নির্বাচিত হবে, পেশেন্ট যখন তার বেটার হতে, মানে সার্বিকভাবে বেটার হতে শুরু করবে, তখন মদও উইথড্র করার তার একটা ইচ্ছে থাকবে। মদের উপর তো নির্ভরশীল হয়ে পড়েছে, এ নির্ভরশীল হবে না। একটা মানুষ যখন ধরুন অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের পর তার কি হলো, সে হাঁটতে পারছিল না, তখন তাকে ডাক্তাররা কি বলে, তুমি এই লাঠিটা নিয়ে হাঁটো, কি এই ওয়াকারটা নিয়ে হাঁটো, এটা বলা হয়। এবং এটা নিয়ে ওয়াকার নিয়ে হাঁটো বা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় যে সে যখন স্বাবলম্বী হয়ে পড়ে, তখন সে কিন্তু এই সাহায্যটা দরকার হয় না। তো এখানেও এই সারাবার জন্য কিন্তু আমাদের প্রথমে জল মিশিয়ে এরকম করে দিতে হবে, আস্তে 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 সে গ্র্যাজুয়ালি সেটা ছেড়ে দেবে। তারপরে হ্যানিম্যান কি বলছেন, তারপর 2, 3, 4, হ্যাঁ ফাইনালি উইথ 5 and 6 part of the water with little sugar। ফাইনালি লাস্টে কি করছে, 6 part মিশিয়ে দিয়ে তার সঙ্গে লিটল সুগার মেশাতে বলছে, চিনি মেশাতে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, হ্যানিম্যান কিভাবে আস্তে 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 তাকে ছাড়বার কথা এখানে বলছে। এবং দি ল্যাটার মিক্সচার মে বি অ্যালাউড অল ক্রনিক পেশেন্ট অ্যাজ দেয়ার ইউজুয়াল বিভারেজ। তারপর সে যে পানীয় সাধারণভাবে খায়, সে এই ল্যাটার প্রসেস, এইভাবে প্রসেস করতে করতে আস্তে আস্তে তাদের কি করতে হবে, এই ত্যাগ করাতে হবে। ফলে এবার বুঝতে পারছেন যে এইরকম কোন কোন পেশেন্ট নেবেন, তার প্রাথমিক সত্ত্ব বাড়িতে কতটা শান্তি আছে, কতটা অশান্তি আছে, তার কর্মস্থানে কতটা চাপ আছে, সেই চাপটা সে কতটা নিতে পারছে, কতটা পারছে না, এই জায়গাগুলো একটু ছোট্ট করে কোয়ারি করে নেবেন। কোয়ারি করে তবে হাত লাগাবেন, নাহলে কিন্তু হাত পুড়বে আপনার। জানেন তো আমাদের শতেক দোষ হোমিওপ্যাথ ডাক্তারদের, আমরা করি আর না করি, দোষের সীমা নেই আমাদের। ফলে আমাদের কিন্তু এই জায়গাটা সতর্ক হয়ে কাজ করতে হবে। তা আজকে আমি এইটুকুই আলোচনা করলাম। তা এখানে তো পার্থ আছে, সিনিয়র আছি। তা পার্থ, তুই যদি কিছু যোগ করার থাকে তুই যোগ কর। হ্যাঁ, যোগ করার থাকে তুই যোগ কর। আজকে আর ভুল করার মতন কি আর আছে? ডাক্তার একটা কথা, থাইরয়েডের পেশেন্ট যারা অ্যালোপ্যাথি থেকে ট্যাবলেট খেয়ে অবস্থ, তারা যদি আসে, তাদের ক্ষেত্রে কি হয়ে চিকিৎসা করবো? এই এতক্ষণ ধরে সেটাই তো বললাম আপনাকে। না, সেটাই আমিও আরেকবার রিপিট করছি আর কি। তাদেরকে একটা লং ইন্টারভ্যালে গ্যাপ দিয়ে দিয়ে সেটা আস্তে আস্তে সেটা ছাড়ানোর চেষ্টা করবে, এই তো হ্যাঁ, আমাদের ওটাই কি নিয়ম, চলবে? আস্তে 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 আমাদের আপনাকে আগে বুঝতে হবে যে ওষুধ নির্বাচন আমার ঠিক হয়েছে, এটা বুঝতে হবে আগে। হ্যাঁ ওষুধ নির্বাচন ঠিক হলে তবে করবেন। হ্যাঁ ঠিক আছে, তখন একটা গ্যাপটা বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে ইন্টারভ্যালটা বাড়িয়ে বাড়িয়ে সেটা ক্রমশ ক্রমশ ছাড়াবার চেষ্টা করবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, ওটা করতে হবে, মেন্টালি কাউন্সিলিং করতে হবে। আর যদি কোনো পেশেন্ট একবারে অ্যালোপ্যাথিক না খেয়ে সোজাসুজি আমাদের কাছে এসছে, তো সেখানে কি আমাদের ওষুধ প্রয়োগ করতে পারি? ওদের ওষুধ হ্যাঁ, অবশ্যই করতে পারেন। তারপর 60 বছর বয়স, 50 বছর বয়সে থাইরয়েড নিয়ে আসলে তাকে চিকিৎসা করে সারাবার চেষ্টা করতে যাবেন না, এগুলো বুঝে করবেন। হ্যাঁ বুঝতে পেরেছেন? 50-60 বছর হয়ে গেছে কি 70 বছর হয়ে গেছে, তাকে থাইরয়েড সারাবার জন্য ওষুধ শুরু করলেন, এগুলো না করাই ভালো, এসব বদনাম হবে।
বিশেষ করে এই অল্প বয়সী যে বাচ্চাগুলো আছে এগুলোকে টার্গেট করতে হবে। এইগুলো হ্যাঁ হ্যাঁ আরে ঠিক 8-9 বছর বয়সে থাইরয়েড হয়ে যাচ্ছে, সেই হ্যাঁ, হ্যাঁ। পেশেন্ট গুলো আমরা কিন্তু সারাতে পারবো। ইয়ং কারণ স্টেজে তাদের সময় পাবো। সম্ভব। হ্যাঁ, তার সঙ্গে এক্সারসাইজ দিতে হবে, অনেক কিছু করতে হবে, খাওয়ার পরিবর্তন করতে হবে, অনেক কিছু করতে হবে। এমনি শুধু ওষুধ দিলেই হয় না। হুম, ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা আচ্ছা স্যার। পার্থ তুই কিছু বলবি? আজকে তো খুব সিম্পল বিষয়গুলো, আজকে তো জটিল কিছু নেই, আর যোগ করার তোর কি কাছে আছে? সিম্পল, তোর কাছে তো সিম্পল হবে, তুই যখন আগে থেকে তো জানিস এগুলো। একই। কারোর কোনো কোশ্চেন থাকলে সে করুক। আচ্ছা স্যার, কারো কি কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার বিষয়ে? যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন। না স্যার, প্রশ্ন তো দেখছি না স্যার। তাহলে প্রশ্ন না থাকলে তাহলে আমরা বন্ধ করে দেবো। আর আমি কি বোঝাতে পারিনি নাকি, শক্ত হয়ে গেছে নাকি বোঝাতে গিয়ে? না না স্যার, বোঝাতে তো সুন্দর আলোচনা হয়েছে। সুন্দর আলোচনা হয়েছে। হুম, সবই ঠিক এত আছে। এত সহজ হয়ে যদি এত হুম, সহজ হয়ে বুঝিয়েছেন, না, এর থেকে আর কি সহজ করা যায়? না, ঠিক আছে, সুন্দর আছে। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আলোচনা এখানেই শেষ করব। স্বপন নেই তো? না, স্বপন, স্বপন না, ঢুকেছিল তো? স্বপন ভুরে স্যার ছিল, আবার মানে ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, খুব বোঝা যাচ্ছে। নেটওয়ার্ক, হ্যাঁ, আমার মাঝখানে একবার চলে গিয়েছিল।